ঠাকুর বলছেন নাম করো আর ধ্যান করো, ইষ্টের যত গুণাবলী। কল্যাণ গুণ সম্পর্কে বিজ্ঞান কি বলে? প্রপার্টি, কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। হোয়াট ইজ দ্য প্রপার্টি, হোয়াট ইজ দ্য কোয়ালিটি অ্যান্ড হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এইটি আমাকে অধিগত করতে হবে, এইটি আমাকে পরিবারের মধ্যে বিতরণ করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং এটাকে এক্সেলারেটেড করে এর রেডিয়েশন আমার পরিবেশের মধ্যে নর্মালি স্পাউট করে যাবে। যেমন হাতের তালুর উপরে বরফ এবং আগুন আমি অনুভব করতে পারি। শ্রী শ্রী ঠাকুর পরিষ্কার ভাষায় বলছেন দীক্ষা আছে, দক্ষতা নেই, জীবন আছে, তার জেল্লা নেই। এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। স্বামী বিবেকানন্দ রামচন্দ্র দত্তকে ইংল্যান্ড থেকে চিঠি লিখছেন, রামদাদা গো, বলি সূর্য আকাশে ওঠে, বেলা গড়িয়ে গেলে সূর্য আমাদের হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে না ওঠো, সূর্যের তাপ আমার ত্বককে তার উত্তাপ দিয়ে স্পর্শ করে, আমরা জেগে উঠি। তাকে দর্শন করেছো তুমি, তাকে দর্শন করেছি আমি। সুতরাং আমাদের এই তাপ যখন পরিবেশের ত্বককে আমাদের উত্তাপ দিয়ে স্পর্শ করবে, তখন পরিবেশ বুঝতে পারবে হোয়াট ইজ সৎসঙ্গ অ্যান্ড হোয়াট ইজ সৎসঙ্গী অ্যান্ড হোয়াট ইজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। পলাশির যুদ্ধ, রুল ব্রিটানিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আলিবর্দির দৌহিত্র নবাব সিরাজউদ্দৌলার। পলাশির প্রান্তরে জাহানশাহ কামান দাঁড় করানো আছে, ওপাশে দাঁড়িয়ে আছে ইংরেজ ফৌজ। যিনি এটার সেনাপতিত্ব করছেন তার নাম মীর জাফর আলী খান। তার পাশে ডান দিকে দাঁড়িয়ে আছেন মোহনলাল। এই মোহনলাল বারবার জাফর আলী খানকে বলছেন এই জাহানশাহ কামান থেকে তোপ দাগুন, সামনে দাঁড়ানো ইংরেজ সৈন্য ধূলিকণার মতো উড়ে যাবে। কিন্তু মীর জাফর আলী খান মোহনলালের কথায় কোনো কর্ণপাত করেননি, একটুও কর্ণপাত করেননি। একদম উপসংহার পরিণতিতে আমরা দেখলাম নবাব সিরাজউদ্দৌলা মাত্র 8 মাস নবাবি করেছেন, মাত্র 8 মাস নবাবি করেছেন। 8 মাসের নবাবির কালে রাতের অন্ধকারে তার বেগম লুৎফুন্নিসার হাত ধরে নবাব প্রাসাদ থেকে চোরের মতন চলে যাচ্ছেন। যেতে যেতে ডান দিকে নবাব কক্ষে হঠাৎ ঘুঙরুর আওয়াজ ভেসে এসেছে কানে, আর সঙ্গে সঙ্গে নবাব একবার পর্দাটা তুলেই দেখছেন তার অত্যন্ত প্রিয় সখী, তার খাস পেয়াদার মতন, তার নাম আলেয়া, সে ঘুঙুর পরে নাচছে। নবাবের মুখে উঁকি মারা দেখেই, উঁকি মারা মুখ দেখে কর্নিশ করে বলছেন জাহাপানা। তখন ধীরে ধীরে লুৎফুন্নিসার হাতটা ছেড়ে দিয়ে নবাব ওই ঘরে গিয়ে আলিয়ার কাঁধের ওপরে হাত দিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, অত্যন্ত মূল্যবান কথা বলেছিলেন, অত্যন্ত প্রয়োজনীয় কথা বলেছিলেন। আমরা মঞ্চে যাত্রায় এই শব্দ বহুবার শুনেছি। হঠাৎ আলিয়া জিজ্ঞেস করছেন জাহাপানা আপনি কোথায়, এই রাতের অন্ধকারে কোথায় চলেছেন জাহাপানা? সঙ্গে সঙ্গে সিরাজ, তার খুব বেশি বয়স নয়, 18-19 বছর বয়স, সে তখন আলিয়ার কাঁধের ওপরে হাত দিয়ে তাকে বলছে আলিয়া তুমি কি শোনোনি, এখনো সংবাদ পাওনি যে পলাশির প্রান্তরে যুদ্ধে তোমার বাংলা, বিহার, ওড়িশার নবাব পরাজিত হয়েছে? আর এই পরাজিত হয়েছে বলে রাতের অন্ধকারে বেগম লুৎফুন্নিসার হাত ধরে চোরের মতন এই প্রাসাদ থেকে পলায়ন করছে আলেয়া। আলেয়া হাঁ করে তাকিয়ে এই প্রথম সংবাদটি শুনে তার অত্যন্ত প্রিয় নবাব পরাজিত হয়েছে, চোরের মতো নবাব পালিয়ে যাচ্ছে, এই হঠাৎ এই শব্দবন্ধ শুনে দু চোখ দিয়ে ঝরঝর করে জল নেমে আসছে। চিবুকটা ধরে নবাব এরম করে চিবুকটা ধরে আস্তে করে তুলে দিয়ে বলো আলেয়া যাবার আগে তোমার কাছে একটা কথা জানিয়ে যাই আলেয়া, একটা কথা জানিয়ে যাই, রাজ্য যা দিতে পারে না, তোমার নবাব যৌবনের উন্মাদনায় নারীকে চেয়েছে, পেয়েছে। সেদিন এই হতভাগ্য নবাব মনে করেছিল নারী শুধু ভোগের সামগ্রী। আর আজকে চোরের মতো পালিয়ে যাওয়ার আগে তোমাকে এই নবাব বলে যাচ্ছে রাজ্য যা দিতে পারে না, সাম্রাজ্য যা দিতে পারে না, অর্থ, বৈভব, পরাক্রম যা দিতে পারে না, তা একমাত্র নারী দিতে পারে।
তাই নারীর কাছে আজ তোমার নবাবের আছে নানান দাবি। কথাটা মনে রেখো, কথাটা মনে রেখো আলিয়া। চলে গিয়েছিল, পরে মোহাম্মদী বেগের ছুরিকাঘাতে মুর্শিদাবাদে যাবেন, নবাবের কবর এখনো শায়িত হয়ে আছে। আজকে এই ছোট্ট সময়ের জন্য এই কথাটি কেন বললাম, সন্ধিৎসয়া শব্দটিকে অবলম্বন আশ্রয় করে সিঁড়ির মতন উঠতে উঠতে যাচ্ছি। এই শীর্ষক বিষয়কে দুটো দিক থেকে বায়োল্যাটারালি আমরা মাইক্রোস্কোপিক অ্যানালিসিস করতে পারি। করণীয়, কর্তব্য, পরিবার এবং পরিবেশ, এর দুটো দিক আছে, বায়োল্যাটারাল দিক আছে। এই বায়োল্যাটারাল দিকটা কীরকম, যখন আমাদের ভারতবর্ষের ঋষি শাসিত অনুশাসনের বেদিতে আমরা দাঁড়াই, তখন আমাদের স্মরণ করতে হয় দেখাটা দুরকম। দেখাটা দুরকম, একটা হচ্ছে ওপর থেকে নিচে দেখা, আর একটা দেখা হচ্ছে নিচের থেকে ওপরের দিকে দেখা, হাইপোথেসিস করতে করতে দেখতে হয়। আর একটা ওপর থেকে নিচে দেখা। এই নিচের থেকে ওপরে দেখা কল্যাণরা দেখেছে ল্যাবরেটরিতে। কল্যাণরা ল্যাবে গিয়ে বারবার নিচের থেকে ওপরে একটা রিয়েজেন্ট আর একটা রিয়েজেন্ট মেলালে রেজাল্টেন্ট কি হয়, ওরা বিভিন্ন কেমিক্যাল ডিসলিউশনের মধ্য থেকে ল্যাবে ওরা দেখেছে কি হয়। আর একটা ওপর থেকে নিচে দেখা। ওরা বিজ্ঞানী, ওরা বিজ্ঞান চর্চা করেছে ইউনিভার্সিটিতে, কিন্তু বিজ্ঞান কিছু ইনভেন্ট করতে পারেনি, বিজ্ঞান ডিসকভার করেছে। সমস্ত কিছু সৃষ্টি বিজ্ঞান করেনি। এখন বিজ্ঞান আমাদের বলছে বৃহস্পতিতে লাভা স্রোত আছে। এখন বিজ্ঞান ইসরোর মাধ্যমে, নাসার মাধ্যমে চাঁদের বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে দিচ্ছে। বিজ্ঞান এগুলো জানাচ্ছে, ডিসকভার করছে, ইনভেন্ট করতে পারেনি। আর ওপর থেকে নিচে দেখা, সে দেখাটা কীরকম, সন্ধিৎসয়া যে শব্দটি সজল উচ্চারণ করেছে, তার উপর দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে আমার অনুভব শাব্দিক আল্পনায় আপনাদের চেতনা চৌখাটে বিনীত বিনম্রতার সাথে নিবেদনের চেষ্টা করব। দেখাটা কীরকম, সন্ধিৎসয়া কীরকম, কীরকম বাঁধের পার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বসে আছেন। আর এই বাঁধের পারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বসে আছেন। ওর কাছে সুবোধ তালুকদার বলে একজন গিয়ে প্রণাম করে বললেন, আপনি আমাকে ডেকেছেন? ঠাকুর ঘাটটা নেড়ে বললেন হ্যাঁ। বললেন যে বলুন। বলেন তপবনের ছাওয়াল পাওয়ালদের নিয়ে ওইখানে ইট কাটা হচ্ছে, ওই ইট কাটায় ছাওয়াল পাওয়ালদের নিয়ে ইট কাটতে যান। সুবোধ তালুকদার খুব র্যাশনাল কোশ্চেন করেছেন। উনি বললেন যে আপনি বলেছেন যে তপবনের ছেলেদের পড়াতে, এখন যদি এই দলবল নিয়ে গিয়ে ইট কাটাই তাহলে পরে পড়া কী করে হবে? খুব র্যাশনাল কোশ্চেন, পড়া কী করে হবে? করণীয় এবং দায়িত্ব কিভাবে আমাদের ভেতরে স্প্রাউট করে, কোনো স্ট্যান্ডার্ড না থাকলে আমরা তাকে ধরতে পারি না। ঠাকুর ফট করে এসেই বলছে, এই সালা আখাম্বা কথা কোনকে আপনি, এই ছাওয়াল পাওয়ালকে নিয়ে যান। এই রকম মাটি, এইটুকু জল, এর একটা প্রপোর্শন আছে। এই মাটি এবং জল, একটু মাটির মধ্যে এক বালতি জল দিলে কাদা হয় না, দানা বাঁধে না, ইট তৈরি হয় না, তার একটা ডাইস আছে। সুতরাং কতটা পরিমাণ মাটি এবং কতটা পরিমাণ জল অ্যালয় করলে পরে ইটের ডাইসে দিয়ে ইট করা যায়, এর ভেতর দিয়ে উয়েগরের ম্যাথামেটিক্স ধরায় দেবেন। এইখানকার মাটি আর বরিশালের মাটি, বরিশালের মাটির সঙ্গে ফরিদপুরের মাটি, ফরিদপুরের মাটির সঙ্গে খুলনার মাটি একই রকম মাটি নয়। এই মাটির সঙ্গে ম্যাটারের সঙ্গে মাদার একসঙ্গে রিলেটেড। মাটি, ম্যাটার, মাদার, এর যে রিলেশনশিপ, একে ভালো করে ধরায় দেবেন। আর এই ধরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এদেরকে কোনখানকার মাটির কি গুণাগুণ, এই মাটিতে কি কি ফসল হতে পারে, এর সঙ্গে এগ্রিকালচারের রিলেশন কি ভালো করে ধরায় দেবেন। এই এগ্রিকালচারের সঙ্গে যেখানে যেটা হয়, যেমন পাবনায় লিচু ভালো হয়, এই লিচু দিয়ে জ্যাম, জেলি, কি কি কটেজ ইন্ডাস্ট্রি হওয়া সম্ভবপর, এর সঙ্গে ইন্ডাস্ট্রির রিলেশন কি, কটেজ ইন্ডাস্ট্রির রিলেশন কি, একে ভালো করে ধরাই দেবেন। কখন কি আপনি এর সঙ্গে জিওগ্রাফির রিলেশন কি, এর সঙ্গে হিস্ট্রির রিলেশন কি, ইট কাটাতে কাটাতে, কাজ করাতে করাতে একসঙ্গে মাল্টিপল অ্যাচিভমেন্ট ওইটুকু সময়ের মধ্যে ওই ছেলেপেলেগুলো শিখে যাবে। সুবোধ তালুকদার একজন প্রফাউন্ড টিচার। তিনি হাঁ করে ওই 3.5 হাত অনুকূল চন্দ্র মানুষটিকে দেখছেন।
যশোদার বিশ্বরূপ দর্শনের মতন এক মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভেতর দিয়ে গোটা ভুবনকে খনন করে দর্শন করার চেষ্টা করছেন। সন্ধিৎসয়া তার ইনকুইজিটিভনেস বাড়ছে। সামান্য একটা মানুষ একটা প্রশ্নের এত মাল্টিপল অ্যান্সার যখন দিতে পারে, সামান্য একটা মানুষ বাঁধের পারে চেয়ারে বসে একটা ছোট্ট জিজ্ঞাসার এত বড় উত্তর যখন দিতে পারে, ঠাকুর কিছুদিন আগে চলে গেলেন তার পৌত্র পূজনীয় অশোকদা, যিনি সৎসঙ্গের আচার্য পদ অলঙ্কৃত করেছিলেন। এই পূজনীয় অশোকদা আমার চোখের সামনে দেখা, কেননা আশৈশব তার সামীপ্য সান্নিধ্য পেয়েছে। অশোকদা এসে ঠাকুরের চৌকিতে হাত দুটো এরকম করে দিয়ে বসলেন। ঠাকুর গলাটা ধরলেন, মাথাটা ধরলেন, চিবুক ধরে চুপ করে চুমু খেয়ে বললেন, বাবু তুমি কেমন আছো? অশোকদা বললেন, ভালো। তারপরেই বললেন, তোমার সঙ্গে আমার একটু গোপন কথা আছে। কথা কিরকম? এই যে আজকের সঞ্চালক সুব্রত যখন কথাগুলো বলেন, কথা কইবি গুড়ের মতো লেপ্টে রবে গায়ে, শুধু তাই নয়, আরো কিছু আছে। সেটা কি আছে? বলছেন, তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। অদ্ভুত কথা বললেন, যে কথা এই বয়সকাল সময়কাল পর্যন্ত আমি প্রথম শুনেছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বাবু যে কথা গোপন সে কথা ওপেনলি বলতে হয়। বাবু যে কথা সবচাইতে গোপন সে কথা ওপেনলি বলতে হয়। যেমন এটা তিনি তার নাতিকে বলছেন, সত্যানুসরণেও লিখছেন, যেখানে ঘৃণা, লজ্জা, ভয় এবং দুর্বলতা, কোথায়? যেখানে গোপনতা। যেখানে গোপনতা সেখানে তিনটে জিনিস কাজ করছে, ঘৃণা, লজ্জা, ভয় এবং দুর্বলতা। তাই ওটা গোপন। কামের মধ্যে গোপন আছে, কিন্তু প্রেমের মধ্যে গোপনতা বলে কিছু থাকতে পারে না। যেমন উচ্চারণ করছেন, আচরণ করছেন, শিক্ষাকে প্রবর্তন করছেন কোথায়? তার পৌত্রের মধ্যে, তার পরিবারের মধ্যে, আচরণের মধ্য দিয়ে দেখাচ্ছেন বলে একটা সৎসঙ্গী ইনফ্রাস্ট্রাকচার, একটা সৎসঙ্গী চরিত্র, একটা অ্যাটলাস, একটা মানচিত্র, একটা ব্যক্তিত্বের অস্তিত্বের মধ্য দিয়ে আমার সামনে প্রতিভাত হচ্ছে বলে হি ইজ মাই স্ট্যান্ডার্ড, হি ইজ মাই গুরু। আমি তাকে অবিকৃতভাবে অনুসরণ করলে পরে আমার পরিবারের মধ্যে আমি যদি তাকে ধ্যান করি, মনন করি, চিন্তন করি, আচরণ করি, নর্মালি আমার পরিবারের মধ্যে একসঙ্গে ঘৃণা, লজ্জা, ভয়, দুর্বলতা, গোপনতা ইভাকুয়েট করে যাবে। যেমন বাষ্প হয়ে যায় জল ওভেনের ওপরে বসিয়ে রাখলে, সঙ্গে সঙ্গে আমার কি কি অ্যাচিভমেন্ট হবে? আমার ভেতরে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ার্ক। আমি এই ফোর্স যখন আমার ক্ষেত্রে আমি এক্সারসাইজ করব, ইন্ট্রোডিউস করব, অ্যাক্টিভেট করব, তখন আমার যে জেনেটিক্যাল কনফিগারেশন, আমার যে ক্রোনোলজিক্যাল কনফিগারেশন, সেখান থেকে আমি ধীরে 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 রিপ্লেসড হব এবং ওই স্ট্যান্ডার্ডে গিয়ে নিজেকে রিপ্লেস করতে পারবো। আর ন্যাচারালি এইটা মাল্টিপল ম্যাক্রো লেভেল এবং মাইক্রো লেভেল, এই ম্যাক্রো এবং মাইক্রো দুটো লেভেলেই কাজ করবে। এই মাইক্রো লেভেলে কাজ করার সঙ্গে সঙ্গে আমার ভেতর থেকে ওটা ম্যাক্রো লেভেলে কনভার্টেড হয়ে যাবে। আর এইভাবেই একটি সৎসঙ্গী তার দায়িত্ব এবং কর্তব্যকে অ্যাট এ মোমেন্ট, প্রত্যেকটি মুহূর্তে তিনি আচরণমালার মধ্য দিয়ে পরিবার এবং পরিবেশের মধ্যে প্রতিভাত করতে পারে। ঋষিরায়কে দর্শন করেছিলেন বলে বলা হয় ঋষায় মন্ত্র দর্শারাহা। ঋষিরায়কে দর্শন করতে পেরেছিলেন বলেই গুরুত্ব দিয়েছিলেন পরিবার তৈরি হয় একটি পুরুষ এবং একটি নারীর ভেতর দিয়ে। এই শীর্ষক বিষয়ের সঙ্গে যে এত কিছু রিলেশন আমরা বুঝতে পারিনি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করার পর, তার সান্নিধ্য প্রাপ্তির প্রচেষ্টার পর একটু একটু করে আভাসের মতন আমাদের কাছে অ্যাপিয়ার করছে, আমরা বুঝতে পারছি পরিবার তৈরি হয় একটি পুরুষ এবং একটি নারীর সম্মেলনের মধ্য দিয়ে। আর নারী কাকে বলে? শ্রী শ্রী ঠাকুর অসাধারণ শব্দমালা ব্যবহার করছেন। তুমি সমুদ্রের ঢেউ দেখেছো? সমুদ্রের ঢেউ এরকম করে ওঠে, আর সমুদ্রের ঢেউ যখন এরকম করে ওঠে, শ্রী শ্রী ঠাকুরের ভাষায় এটা হচ্ছে উদ্বেলিত রূপ। আর সমুদ্রের ঢেউ এরকম করে পড়ে, যখন এরকম করে পড়ে যায় সেটা হচ্ছে অববেলায়িত রূপ। এই যে উদ্বেলিত রূপ এবং অববেলায়িত রূপ, এই উদ্বেলিত রূপকে বলা হয় পুরুষ আর অববেলায়িত রূপকে বলা হয় নারী। ঋষিরা এটা বলেছে নারায়তে ইয়াসা, অর্থাৎ নারী মানে যেখানে মানুষ প্রকৃত বিশ্রাম পায়, জীবন পায়, যেখান থেকে জীবন স্প্রাউট করে। আমার প্রথম বাড়ি কোনটা?
আমি প্রথম কোন বাড়িতে আশ্রয় নিয়েছি, কোন বাড়িতে, কোথায় আশ্রয় নিয়েছি, কোথায় আশ্রয় নিয়েছি, কেমন করে আশ্রয় নিয়েছি? এখন এখন বিজ্ঞানী বৃন্দ বলবেন বাগুইয়াটি আমার প্রথম বাড়ি নয়, আমার প্রথম বাড়ি আমার মাতৃ জঠর, আমার প্রথম হোম আমার মার জঠর, আমি সেখানে প্রথম আশ্রয় পেয়েছি। তাহলে মাটির সঙ্গে ম্যাটারের রিলেশন, মাটির সঙ্গে ম্যাটারের সম্পর্ক যে কোনো জমিতে যে কোনো জায়গায় যে কোনো সময় চাষ করা যায় না, যে কোনো সময় যে কোনো জমিতে যে কোনো ফসল লাগানো যায় না। সুতরাং জমিকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়, জমির জো হলো কিনা ভালো করে নজর করতে হয়, জমির উর্বরতার সঠিক সম্যক বিহিত কিনা তাকে বিশ্লেষণ করতে হয়। এই জমির সঙ্গে বীজের যে সম্পর্ক, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দি ফার্স্ট ম্যান, তিনি এই প্রেজেন্ট সিভিলাইজেশনে প্রথম উচ্চারণ করলেন যে মাটির সঙ্গে মায়ের একটা সম্পর্ক আছে, আর মাটির সঙ্গে মায়ের যেমন সম্পর্ক তেমনি পরিবার বিনির্মাণ করতে গেলে পরে বীজের সঙ্গে মায়ের একটা সম্পর্ক আছে। আর যে কোনো বীজ যে কোনো জমিতে যেমন লাগানো যায় না, যে কোনো মাটি, যে কোনো মা, যে কোনো মেয়ে, যে কোনো পুরুষ, যে কোনো বাবা, যে কোনো স্বামীর সঙ্গে সম্মেলন করা যায় না। এখানে ক্লাসিফিকেশন আছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে কথা উচ্চারিত হয়েছিল, এই শীর্ষক বিষয়ের সঙ্গে যে বর্ণাশ্রমের সম্পর্ক আছে, চতুর্বর্গ মায়া সৃষ্ট কিসে? গুণ কর্ম বিভাগ আসা। বিজ্ঞানীকে বিশ্বাস করে আমার শরীরে রক্ত লাল, যে কজন লোক বসে আছেন প্রত্যেকের শরীরে রক্ত লাল। এখনই যদি আমার শরীরে রক্তের প্রয়োজন হয়, আপনারা যে কেউ রক্ত দিলে পরে যারা ডক্টর, যারা ফিজিশিয়ান, তারা রক্ত দিতে দেবে না, বলবে আগে RH ফ্যাক্টর দেখতে হবে, আগে গ্রুপ দেখতে হবে, AB, ABO। যে কোনো রক্ত লাল রক্ত দিলে পরে সেটা হওয়া সম্ভবপর নয়। এটা বিজ্ঞানীকে এখনো ডিফাই করেনি, ডিসকার্ড করেনি। সুতরাং এর সঙ্গে যে বর্ণাশ্রমের সম্পর্ক আছে এই শীর্ষক বিষয়ের সঙ্গে আমরা বুঝতে পারলাম ঠিক তখনই যখনই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দ্য স্ট্যান্ডার্ড আমাদের কাছে প্রতিভাত হলেন, যার সান্নিধ্য সামীপ্যের মধ্য দিয়ে এই বর্তমান সিভিলাইজেশনে সৎসঙ্গ দি অনলি স্পিকার, যেখান থেকে মানুষ বলছে, যেখান থেকে মানুষ জানাচ্ছে, রক্ত যেমন যখন তখন যেভাবে সেভাবে খুশি ব্যবহার করা যায় না, বিয়েও ঠিক যখন তখন যেমন খুশি তেমনভাবে বিয়ে দেওয়া যায় না। আর তা যদি দেওয়া হয় তাহলে পরে বিপর্যয় অনিবার্য। যেমন উত্তরাখণ্ডের যোশী মঠ বসছে, যেমন মাথার উপরে নীল আকাশের ওজন লিক করছে, যেমন পায়ের নিচের মাটির কন্টিনেন্টাল প্লেটে ডিসইন্টিগ্রেশন দেখা দিচ্ছে, যেমন বাতাসে বারুদের গন্ধ ভাসছে, যেমন আমাদের সীমান্তে একদিকে চায়না একদিকে পাকিস্তান ঘাড়ের ওপরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, যেমন ইউক্রেনের ওপরে রাশিয়ার থাবা পড়ছে, একই সঙ্গে একটা যুদ্ধ গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির ভেতরে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। টাকার মূল্যমান কমছে, ফুয়েলের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। একটা বিশাল বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে সমস্ত বিশ্বের দেশগুলোর থরহরি ভূমিকম্প তৈরি হয়ে গিয়েছে। কে করেছে? কে করেছে? ভগবান করেছে, ধর্ম করেছে, গুরু করেছে, ঈশ্বর করেছে। কে করেছে? আমরা যদি সন্ধির সহায়কে আশ্রয় এবং অবলম্বন করি, খুঁজতে খুঁজতে গিয়ে দেখব মানুষ করেছে। আমরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখব মানুষ করেছে। কোন মানুষ করেছে? কোন মানুষ করেছে? এই পারমাণবিক অস্ত্র আবিষ্কার করেছে কে? মানুষ করেছে। এই মানুষ করেছে। অথচ আমাদের ঋষিরা কি বলেছেন? ভর্গো দেবস্যা ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ, এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তোমার ধী এবং মহিকে প্রকৃষ্ট রূপে প্রেরণ করো। একটা পরিবারের ভেতর থেকে এটা ইভলভ করেছে, একটা পরিবারের ভেতর থেকে এটা স্প্রাউট করেছে। এই ধী এবং মহিকে আহরণ করেছে, অর্জন করেছে, গ্রহণ করেছে, বরণ করেছে কে? একটি নারী। সুতরাং এই উদ্বেলিত এবং অবহেলিত রূপ, যেখানে বিহিত বিশ্রাম পায়নি, যেখানে বিহিত মার্গ উন্মোচন হয়নি, যেখানে বিহিত সম্যক সম্মেলন ঘটেনি, সেখানেই একদিকে এগ্রিকালচারাল বিপর্যয়, একদিকে ইন্ডাস্ট্রিয়াল বিপর্যয়, একদিকে ইকোনমিক্যাল বিপর্যয়, একদিকে এনভায়রনমেন্টাল বিপর্যয়। সমস্ত ইনফ্রাস্ট্রাকচারটা থরহরি কম্পের মতন কাঁপতে শুরু করেছে।
সুব্রতকে ধন্যবাদ দিচ্ছি, বলপাইকে ধন্যবাদ দিচ্ছি শীর্ষক বিষয়কে নির্ণয় করার জন্য। সুতরাং সৎসঙ্গ দি অনলি প্ল্যাটফর্ম। হোয়াট ইজ সৎসঙ্গ? সৎসঙ্গ কোনো ইনস্টিটিউশন নয়, কোনো আশ্রম নয়, সৎসঙ্গ কোনো প্রতিষ্ঠান নয়। সৎসঙ্গ কি? ঠাকুর অনুকূল চন্দ্রের জননী, পূজনীয়া জননী মনমোহিনী দেবী যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ইন দ্য ইয়ার 1924, আফটার 24th মে, 24শে মের পরে যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে সরাসরি প্রস্তাব দিচ্ছেন, এখানে বই বিক্রি হচ্ছে, আপনারা দেখে নেবেন বইটা পড়ে, সঙ্গে সঙ্গে ঠাকুরকে বললেন যে এখানে একটি লোককল্যাণ যজ্ঞ উৎপন্ন করবার জন্য প্রতিষ্ঠান দরকার। তার গর্ভধারিণী পূজনীয়া জননী মা বললেন সঙ্গে সঙ্গে, অনুকূলের নাম সৎসঙ্গ দে, তাহলে হুজুরের নাম আমার সব সময় মনে থাকবে, সৎসঙ্গ সব সময় মনে থাকবে। মান্যতা কাকে বলে? অনুসরণ কাকে বলে? সন্ধিচ্ছা কাকে বলে? দ্য স্ট্যান্ডার্ড অনুকূল চন্দ্র তিনি এক মুহূর্তের জন্য, একটা পলের জন্য, একটা সময়ের জন্য দ্বিরুক্তি দ্বিধা সময় ক্ষেপণ করেননি। সঙ্গে সঙ্গে বলেন মা যা করছে তাই নাম দেন, সৎসঙ্গ নাম দিন। এই সৎসঙ্গ অনেক নাম আছে। যোগদানন্দ পরমহংস দেবের নাম সৎসঙ্গ, আগ্রা দয়ালবাগের নাম সৎসঙ্গ, পাঞ্জাব ব্যাস সৎসঙ্গ, স্বামীবাগ সৎসঙ্গ, প্রচুর সৎসঙ্গ আছে। সদ্গুরু সৎসঙ্গ, দয়ানন্দ সরস্বতী সৎসঙ্গ, প্রচুর সৎসঙ্গ আছে। কিন্তু এই সৎসঙ্গের সঙ্গে অন্যান্য সৎসঙ্গের ইনফ্রাস্ট্রাকচারাল পার্থক্য বা তফাৎ কি? ঠাকুর অনুকূল চন্দ্র বাধ্য হলেন একটি বাণীর ভেতর দিয়ে তার ডেফিনেশন দিতে, তার সংজ্ঞা নিরূপণ করতে। সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তিনি সৎসঙ্গী এবং সৎসঙ্গ। সুব্রত আজকে নির্ণয় করেছে সৎসঙ্গীদের দায়িত্ব, কর্তব্য পরিবার এবং পরিবেশের প্রতি কী। সুতরাং আমরা সেই সন্ধিচ্ছার সূত্র ধরে অন্বেষণ করতে করতে পৌঁছচ্ছে ধীরে ধীরে আমাদের উপসংহার পর্বে। সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই একমাত্র সৎসঙ্গী বলে পরিচিত হবেন। আর তা না হলে কি হবে? যখন কোনো পার্সন, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির মধ্যে সতে সংযুক্তির চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, আমরা রেজাল্টেন্টে কি বলবো? স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না। সঙ্গে সঙ্গে সত্যানুসরণ থেকে খুঁজে বার করব, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। এরা যে কিছু বানাতে পারে, যে কোনো দল বানাতে পারে, গোষ্ঠী বানাতে পারে, আশ্রম বানাতে পারে, সেখানে দুর্নীতি হতে পারে, সুনীতি হতে পারে, অনেক কিছু তছরূপ হতে পারে, হতেই পারে, কিন্তু সেটা সৎসঙ্গ বলে চিহ্নিত হবে না। সৎসঙ্গ চিহ্নিত হবে আপনি হাত পাতুন, আপনার হাতে ডিপ ফ্রিজ থেকে একটা বরফের দলা হাতে দিলাম, আপনি যদি ঠান্ডা অনুভব না করেন ওটাকে বরফ বলবে কেউ? কেউ বরফ বলবে, কেউ বলবে না বরফ। আপনি হাত পাতুন, একটা আগুনের টুকরো আপনার হাতে দিলে যদি হাতে ফসকা না পড়ে, এরকম করে ফেলে না দেন, ওটাকে আগুনের টুকরো বলা যাবে? ঠিক সেম অ্যানালজিতে একটা সৎসঙ্গে যেখানে দাঁড়িয়ে থাকবে, তার মাথার চুল থেকে পা পর্যন্ত আমার পরণ পরিচ্ছদ প্রয়োজন, আমার খাদ্য পানীয়, বাক্য ব্যবহার, আচরণ প্রত্যেকটি একই পংক্তিতে সজল টিউনিংয়ের কথা বলছিল। একই তানে যখন সমতান সমৃদ্ধ হয়ে উঠে, সম্পূরণ সম্পোষণ সংবর্ধন করবে, হি ইজ কল্ড সৎসঙ্গী। আর এদের মিলিত সমাবেশের নাম হচ্ছে সৎসঙ্গ। সুতরাং আমরা যারা এখানে একত্রিত হয়েছি, রেয়ারচার হাউজারম্যান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বলছিলেন, ঠাকুর উই দ্য সৎসঙ্গীজ, আমি রেফারেন্স কোট করছি, মেবি অষ্টম অথবা নবম খণ্ড আলোচনা প্রসঙ্গে ঠাকুর হঠাৎ করে ইন্টারাপ্ট করে বললেন, রে বল, আমরা যারা সৎসঙ্গী হওয়ার চেষ্টা করছি, আমরা কেউ প্রকৃতপক্ষে সৎসঙ্গী হয়ে উঠতে পারিনি। কারণ সৎসঙ্গী হওয়া মানেই হচ্ছে প্রত্যেকটি অস্তিত্বের সঙ্গী এবং সাথিয়া হয়ে ওঠা। যে আমাকে পছন্দ করে না, যে আমাকে ভালোবাসে না, যে আমাকে নিন্দে করে, যে আমাকে ঘৃণা করে, ঠাকুরের বইটি, বাণী গ্রন্থটির নাম হচ্ছে তপোবিধায়না। এই দেখুন, একটি শীর্ষক বিষয়কে অবলম্বন করে কতগুলো বাণী গ্রন্থ পরিক্রমা করছি আমরা। বইটির নাম হচ্ছে তপোবিধায়না। এই বইটির মধ্যে দ্বিতীয় খণ্ডে একটি বাণী আছে যেখানে মানুষ তোমাকে ঘৃণা করে, যেখানে মানুষ তোমাকে অসম্মান এবং অপমান করে, যেখানে মানুষ তোমাকে লাঞ্ছনা এবং গঞ্জনা দেয়, তুমি জেনে রেখো সেইটি তোমার জীবনের ব্রহ্ম সাধনার
প্রথম সিঁড়ি, প্রথম সিঁড়ি। দেখুন, এইমাত্র প্রার্থনায় বললাম, ধামো ধামো নিরাক্ষত চলে পাবে নিজ ঘর বাসা। তাহলে এই ধামগুলো আমার অতিক্রম যদি হয়ে থাকে, আমার মাথার চুল থেকে আমার পা পর্যন্ত একে প্রকাশ করবে, একে রেডিয়েট করবে, একে ইমানেট করবে, তা যদি না হয়ে থাকে, তাহলে আই এম এ রেজিস্টার্ড সৎসঙ্গী, আই এম এ রেজিস্টার্ড ডিসাইপল। খাতায় নাম লেখা আছে, আচরণের মধ্যে এখনো সেই স্কুলের চৌকাঠ পার হতে পারিনি, একে সৎসঙ্গে বলে চিহ্নিত করা যায় না। এর দায়িত্ব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অস্বীকার করেননি। তিনি বলেছেন, আই এম দ্য ফুলিশ ফাদার। তিনি সঙ্গে সঙ্গে বলছেন, আই এম দ্য ফুলিশ ফাদার অফ মাই ফলেন চাইল্ড। কেমন পরিবারের প্রতি দায়িত্ব, পরিবেশের প্রতি দায়িত্ব, মানুষের প্রতি দায়িত্ব, কেমন ওর মাধুর্যমণ্ডিত লীলায়িত জীবন সন্দর্শন না হলে বুঝতে পারা যায় না। বাবার সঙ্গে আমার বাবার সঙ্গে ঠাকুরের অন্যতম লীলা পরিকর, ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ গোবর মজুমদার, যিনি পাবনা তার আবির্ভাব ভূমি থেকে দেওঘরের লীলাভূমি দীর্ঘপথ পরিক্রমা করেছেন। বাবা কলকাতায় কলেজ স্ট্রিটের রাধু অ্যান্ড কোম্পানি থেকে চপ্পল কিনেছেন, হরিণের চামড়ার চপ্পল। ওই চপ্পলটাকে নিয়ে ঠাকুরের পার্লারের সামনে বাইরে যে স্লোপটা আছে ওখানে খুলে রেখে বাবা আর আমি ঢুকে ঠাকুরকে প্রণাম করেছি। ঠাকুর প্রণাম করে, বাবা যে একটু বসেন, আমি একটু ঘুরে আসতেছি বলে বেরিয়ে দেখে চপ্পলটা ভাতৃপুজো হয়ে গেছে। চপ্পলটা নেই। বাবা অনেকক্ষণ থেকে খুঁজছেন, খুঁজে খুঁজে দেখছেন চপ্পল নেই। চপ্পল নেই মানে খোঁজার পরে বাবা আমাকে বলেন, দাঁড়া এখন তুই দাঁড়া থাক, আমি আসি। সোজা ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে কোমরে এরকম হাত দিয়ে আঙুল তুলে ঠাকুরকে বলছেন, কি বানাইছেন আপনি? এটা কি বানাইছেন? ঠাকুর এরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলছেন, কি কি বানাইছেন? কি এর নাম দিয়েছেন কি? সৎসঙ্গ? শালা চোর, অসাধু, লুচ্চা, লফঙ্গা সব ভরে গেছে। নতুন চপ্পল কিনে সবে মাত্র বাড়ি থেকে ঠ্যাঙে পায়ে গলায় এইখানে খুলে একটু পেন নাম করে বাইরে বাড়ায় দিকে ভোজ্য হয়ে গেছে। শোনেন, আমি আর একটা চপ্পল এক্ষুনি কিনবো, আমার ছাওয়ালেকে এখনও সবাই চেনে না। বর্দারি খড়ের ঘরের রকের ওপরে বসায় রাখবো, ওকে কেউ ভালো করে চেনে না। এক্ষুনি আমি চপ্পল কিনে নতুন চপ্পল খুলে আবার আপনার পেন নাম করে যদি দেখি যে বেটা ঠ্যাং গলাইছে, আপনি বসে বসে দেখবেন ওর মাথার ওপরে ঠ্যাং দিয়ে আপনার সামনে পাতালে ঢুকায় দেবো। আমার নাম গোবর মজুমদার, আপনি তো ভালোই চেনেন, পাবনা থেকে দেখতেছেন। আমাকে যদি জিজ্ঞেস করেন ঠাকুরের গায়ের রং কেমন, আমি ঠিক ভেবে বলতে পারবো না, কেননা মাল্টিপুল কালার কম্পোজিশন আমি দেখেছি। ওর শরীরে মাল্টিপুল কালার কম্পোজিশন দেখেছি। খুব উৎফুল্ল, হৃদ্য, সন্দীপনী মুহূর্ত যখন হয়েছে, ওর গা থেকে অরা রেডিয়েট করছে। আর তার কালারটা কেমন জানেন? আমি যদি ভাষা দিয়ে বলি, শব্দ দিয়ে বলি, অনেকটা সাদা, নীল এবং আকাশি মিক্স করলে যেমন রং হয়, হালকা একটা অরা গোটা শরীর থেকে রেডিয়েট করছে ঠাকুরের হাতের রেখা। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাতের রেখা পাল্টায় না। আমি অন্তত কয়েকবার দেখেছি ঠাকুরের হাতের রেখা পাল্টে যাচ্ছে। হাতের এই রেখাগুলো, কালকে না পরশু দিন কোথায় বলছিলাম, ডক্টর জেসি গুপ্ত ঠাকুরকে দেখতে এসে নারী দেখছেন এরম করে। এই হাতের রেখাটা জেসি গুপ্তের চোখে পড়াতেই, তিনি একজন বড় মাপের অ্যাস্ট্রোলজার, খুব বড় মাপের অ্যাস্ট্রোলজার। ঠাকুর তার কনিষ্ঠ পুত্রের ছক জেসি গুপ্তকে দিয়ে বলেছিলেন, আপনি একটু আমার ছাওয়ালের ছকটা দেখে দেবেন। 3-4 দিন বাদে ছকটা দেখে বলেছিলেন, আপনি তো কিছু বললেন না? বললেন, এই জাতকের ইহজীবনে খাওয়া পড়ার কোনো অভাব হবে না। পরিবারের প্রতি দায়িত্ব কেমন? এই মাধুর্যমণ্ডিত লীলায়িত জীবন বলছি, আপনারা সূত্রে মণি গণাইবর মতো মালা গেঁথে নেবেন। যখনই বুঝলেন যে এই জাতকের খাওয়া পড়ার অসুবিধা হবে না, তখন তিনি এক লহমায় বুঝে গেছেন জাতক কেমন, জাতকের গুণগত বৈশিষ্ট্যগত পরিকাঠামো কেমন। তিনি পরপরই ছেলেকে বাণী দিতে শুরু করলেন। এই বাণী থেকে ইন্সপায়ার করবে, বাণী থেকে ইফালস করবে, বাণী থেকে স্প্রাউট করবে জীবনের অভিগমনের ক্ষেত্রে। পরপর ইন্সপিরেশন দিতে শুরু করলেন ছেলেকে। সেই জেসি গুপ্ত যখন হাত দেখছেন, ঠাকুরের হাতের রেখা বদলাচ্ছে দেখে নারীটা ছেড়ে দিয়েছেন। ছেড়ে হাত জোর করে বলছেন, ঠাকুর আমি এখনো এত পাগল হইনি আপনার চিকিৎসা করব। ঠাকুর বলছেন, আপনি বলেন কি? বলে, হ্যাঁ আমি এখনো এত পাগল হইনি আপনার চিকিৎসা করব। আপনি দয়া করে ভালো হন, আমার নাম যশ খ্যাতি প্রসাদ টাকা পয়সা বেড়ে যাক, আমি এত পাগল হইনি আপনার চিকিৎসা করব। ঠাকুর সঙ্গে সঙ্গে হাসতে শুরু করলেন, এবং যারা সেই সময় ছিলেন তারা জানবেন সাক্ষী স্বরূপ ঠাকুর ভালো হয়ে গেলেন। ঠাকুরের আর ওষুধের প্রয়োজন হয়নি। যা কিছু প্রয়োজন সব কিছু তার একটা উদ্দেশ্যকে সিদ্ধ করার জন্য প্রয়োজন। কেমন? ভদ্রলোকের নাম হচ্ছে সুশীল রঞ্জন দাস, বালেশ্বরের গভর্নমেন্ট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর।
ঠাকুর ঘরে বড়াল বাংলোয় ঠাকুর ঘরে ঢুকছে, যেটা এখন মেমোরিয়াল বিল্ডিং, ঠাকুর ঘরে ঢুকতে যাচ্ছেন, হঠাৎ ওর বউকে নিয়ে ঢুকছে। ঠাকুর তাকে সুশীল দাসকে দেখেই বলছেন, এই তুই দিবি তো? সুশীল দাস বলছেন, ঠাকুর যখন বলছেন তখন আর আপত্তি করে, হ্যাঁ দেবো। তোর বউ দেবে? বলে হ্যাঁ, আমি যদি দিই তো বউ দেবে। তা দাঁড়া আছিস কে, বাড়ার পর। বলে আরে এই কী কথা, কোথায় বেরোবো, এই তো সবাই ঘরে আশ্রমে আসলাম। ঠাকুর বলছে বাড়ার পর, তুই তো এইমাত্র করলি দিবি। সে বাইরে একজনকে জিজ্ঞেস করছে কি কি দিতে বলতে, বলে 4000 টাকা। বলে হ্যাঁ, বলে 4000 টাকা, আপনি 4000, আপনি বললেন বউও দেবে, বউয়ের 4000, এই 8000 টাকা দেবেন। সুশীল দাস বেরিয়ে বলছেন, দাদা জয়গুরু, ঠাকুর আমার কাছে 8000 টাকা। বলে দাদা আগে বাড়ুন, এই দুদিন ধরে শুরু হয়েছে ঢেউয়ের মতন, আপনি আগে বাড়ুন, এখানে কারো কাছে পাবেন না, সবাই 4000-এর বলি হয়ে গেছে, উৎসর্গীকৃত হয়ে গেছে, আপনি আগে বাড়ুন। ঘুরতে ঘুরতে দীর্ঘ সময় পরে মধুপুরে এসে 100 টাকা ভিক্ষে পেয়েছে। এবং যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে কলকাতায় দিল্লি থেকে ট্রেন আসছে মেল, উনি গার্ডের কামরায় উঠে হোল নাইট মধুপুর থেকে হাওড়া পর্যন্ত গার্ডকে যাজন করছেন। হাওড়ায় নেমে গার্ড বলছে, নমস্কার, আপনাকে ভাড়া দিতে হবে না, আপনাকে আমি পার করে দিচ্ছি, চলে যান। বলে আমার গুরুদেব পছন্দ করেন না, বিনা পয়সায় যাওয়া আমার গুরুদেব পছন্দ করেন না, সুতরাং বলতে কী চান? বলে আমার এই 8000 টাকা দরকার। ইন্সপায়ার করলেন, তখন হাওড়া স্টেশনের স্টেশন সুপারভাইজার ছিলেন মিস্টার অরোরা বলে একজন। সেই অরোরাকে নিয়ে ওই টিটিদের কাছ থেকে হাওড়া স্টেশন থেকে 1200 টাকা কালেকশন করলেন। 1200 টাকা কালেকশন প্লাস আগের 100-1300 টাকা নিয়ে আমাদের গুরুভাই দাশরথী রায়, হাওড়ায় বাড়ি, তিনি সেই একই রাতে স্বপ্ন দেখছেন ঠাকুর কালো কাপড়ের আঁচল গলায় দিয়ে দাশরথীর বুকের ওপরে দাঁড়া, বলছে তুই আমাকে 4000 টাকা দিবি। দাশরথী আগে বুকের থেকে নাবেন, দম আটকায় যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, টাকা দেবো কি করে, মরে গেলে দেবো কি করে, আগে বুকের থেকে নাবেন তারপর দেবো, দিবি কিনা? দেবো। বুকের থেকে নামে গেছে, আগে উঠে 4000 টাকা তুলে রেখে দিছে। সুশীল দাস সকালবেলা ঢুকেছে, জয় গুরু দাদা। বলে দাঁড়ান, বসুন, আগে 4000 টাকা নিয়ে আমাকে মুক্ত করুন, কালকে মেরে ফেলছিল ঠাকুর আমাকে। বলে কি বুকের ওপর দাঁড়ায় গেছে? বলে 4000 টাকা দিবি, আগে সেটা বার করে রেখেছি, টাকাটা নেন। এই টাকা হয়ে কিরণ মুখার্জিদের কাছে বদ্রীদাস টেম্পল স্ট্রিটে এসছে। তখন পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের একজন এমএলএ রাজকৃষ্ণ মণ্ডল, বসিরহাটের একজনই এমএলএ আমাদের রাজকৃষ্ণ মণ্ডল। কিরণদা তখন বলছেন, ভালো হয়েছে সুশীলদা, চলুন বসিরহাট রাজকৃষ্ণদার বাড়িতে যাই। আরে আমার 8000 টাকা ভিক্ষে এইটুকু পাইছি। বলে ওখানে হয়ে যাবে, উৎসব হচ্ছে। উৎসব হয়ে গেল, লোকজন ফিরে গেল। কিরণদা বলে আপনার টাকা আপনি জোগাড় করুন। কিরণদাও কলকাতা ফিরে গেল। এবার সে লোক একা একা ঘুরপাক খেতে খেতে হাঁটুর ওপরে কাপড়, মোটা গেঞ্জি। একটি লোক এসে বলছে, জয়গুরু আপনি আশ্রম থেকে এসছেন? উনি বলছেন হ্যাঁ। আমাদের বাড়িতে যাবেন? হ্যাঁ চলুন। কোথায় নিয়ে গেছে জানেন? হিঙ্গলগঞ্জ, সুন্দরবনে হিঙ্গলগঞ্জ। এখনকার হিঙ্গলগঞ্জ আর তখনকার হিঙ্গলগঞ্জ এক নয়। হিঙ্গলগঞ্জে নিয়ে গিয়ে রাত্রিবেলায় ওখানে থেকেছেন। তার একটি মাত্র মেয়ে সেই রাতে সিভিয়ার ম্যানিনজাইটিস, অ্যাকিউট সিভিয়ার ম্যানিনজাইটিস, রাইগার মোশন, চোখ উল্টে গিয়ে হিক্কা তুলছে। ওই হাঁটুর উপরে কাপড় পরা লোক সুশীল দাসকে বলছেন, আপনি আশ্রম থেকে এসছেন, ঠাকুরের কাছে বসেছেন, মেয়েকে ভালো করে দিন। আপনি আশ্রম থেকে এসছেন, ঠাকুরকে দেখেছেন, ঠাকুরের কাছ থেকে এসছেন, আমার মেয়েকে ভালো করে দিন। হোয়াট ইজ সৎসঙ্গ অ্যান্ড হোয়াট ইজ সৎসঙ্গী আজকে নিরূপণ করতে হবে। থ্রু পাওয়ার, থ্রু স্ট্রেংথ অ্যান্ড থ্রু এনার্জি, শক্তির ওপর দাঁড়িয়ে কথা বলতে হবে। কল্যাণাশিস ডক্টরেট করেছে, কল্যাণাশিসের ডক্টরেটের বিদ্যা যদি ওর আচরণের মধ্যে দিয়ে না বেরোয়, আমরা ওকে অ্যাপ্রিসিয়েট করবো না। ইজ এ ডক্টরেট। দেবদ্যুতি হেডমাস্টার যদি ওর অ্যাডমিনিস্ট্রেশন হেডমাস্টার লাইক না হয়, আমরা ওকে অ্যাপ্রিসিয়েট করবো না। হি ইজ এ হেডমাস্টার। সেম অ্যানালজিতে কোনো সৎসঙ্গ যদি শক্তি প্রদর্শন করতে না পারে, সেম অ্যানালজিতে কোনো সৎসঙ্গীর আচার ব্যবহার, আচরণ, চলন, চরিত্র, শক্তি যদি রেডিয়েট না করে, তাকেও সৎসঙ্গী বলে সমাজ, সংসার, পরিবেশ অ্যাপ্রিসিয়েট করবে না। হি ইজ এ রেজিস্টার্ড ডিসাইপল। অনলি রেজিস্টার্ড ডিসাইপল হিসেবে থাকবে। সমাজ তার মূল্য দেবে না, গুরুত্ব দেবে না, পাতা দেবে না। ঝরা পাতার মতন একদিন হাওয়ায় উড়ে চলে যাবে। শিকড় চাই মাটির নিচে। সুশীল দাস হাঁ করে তাকিয়ে আছেন, বলছেন ভালো করে দিন আমার মেয়েকে। সুশীল দাস কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, একটা কম্বলে আসন নিয়ে আসুন। সারা রাত্রি ধ্যান করলো। পরের দিন সকালে সেই মেয়ে ছুটে বেড়াচ্ছে উঠোনে। সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক বলছেন, আপনি এসছেন কেন? এই ব্যাপার, 8000 টাকা আমি দিচ্ছি। সমস্ত টাকা পয়সা নিয়ে দেওঘরে, সেই ঘরে যখন সুশীল দাস ঢুকছে, প্রথম ঠাকুর আর সুশীল দাস মুখোমুখি। দ্বিতীয়বার যখন সুশীল দাস ঢুকছে, ঠাকুর এই দিকে মুখ করে বসে আছেন, ঠাকুরের পেছন দিকে সুশীল দাস ঢুকছে। ঠাকুর বুড়ো আঙুল পেছন দিকে দেখিয়ে বলছেন, ও না গেলে উয়ের মেয়ে বাঁচত না।
ও না গেলে ওয়ের মেয়ে বাঁচত না। দেঘরে এত দূরে দাঁড়িয়ে কি করে টের পায় কার মেয়ে অসুস্থ, কার মেয়ে ভুগছে, কার মেয়ে শরীর খারাপ, মরণাপন্ন, কি করে দেঘরে বসে বুঝবে? সে আঙুল তুলে বলছে ও না গেলে ওর মেয়ে বাঁচত না। সুশীল দাস ঘুরে সামনে এসে দাঁড়িয়ে তর্জনী তুলে বলছে আপনি কে? পরিষ্কার উত্তর দিয়ে বলছেন শীত চক্রবর্তীর ছাল, অনুকূল চক্রবর্তী। মিথ্যে কথা বলছেন। আপনি কে? এই যে আশ্রম বানানো, ভিক্ষে করা, টাকা চাওয়া, মন্দির বানানো, এসব নাটক, এই সমস্ত নাটক আপনি এসছেন নির্মাণ করবার জন্য। আমাকে যদি আপনি ওই পরিবেশে না ফেলতেন, হোয়াট ইজ নাম, হোয়াট ইজ ধ্যান, হোয়াট ইজ সুখাসন, হোয়াট ইজ ত্রিকুটি, হোয়াট ইজ বঙ্কনাল, হোয়াট ইজ ভ্রমর গুফা, আমি কখনো শব্দের অন্বেষণ করতাম না। এই সন্ধিৎসা অনেক পরে, আগে দীক্ষার সঙ্গে সন্ধিৎসা হচ্ছে হোয়াট ইজ ভ্রমর গুফা, হোয়াট ইজ বঙ্কনাল, হোয়াট ইজ ত্রিকুটি, হোয়াট ইজ ঝিঝে পোকার শব্দ, হোয়াট ইজ শব্দ, হোয়াট ইজ ধাম, এগুলো আগে সন্ধিৎসা। অনেক পরে গিয়ে এই পরিবেশের সেবা। বাড়িটা দুরকম। ফার্স্ট হচ্ছে জঠর, যে জঠরে আশ্রয় নিলাম সে যদি ওই জঠর ফার্স্ট হোম সম্পর্কে দায়িত্ব কর্তব্য পরায়ণ না হয়, ইট ইজ ইম্পসিবল তার পক্ষে এনভায়রনমেন্টের দায়িত্ব পালন করা অসম্ভব। ঠাকুর অনুকূল চন্দ্র বিশ্বাস করেননি, এরা বিজ্ঞানী বসে আছে, বিজ্ঞানীরাও বিশ্বাস করবেন না যে প্রথম তার মাটিকে সম্মান করতে পারে না, মর্যাদা দিতে পারে না, অবজার্ভ করতে পারে না, ফার্দারেন্সে অ্যাক্সিলারেট করতে পারে না, তার পক্ষে এনভায়রনমেন্টের সেবা করা সম্ভবপর নয়। তাই ঠাকুর অনুকূল চন্দ্র প্রথম গুরুত্ব দিয়েছেন, অ্যাট ফার্স্ট গুরুত্ব দিয়েছেন ম্যারেজ রিফরমেশন। আর এই ম্যারেজ রিফরমেশনের সঙ্গে সঙ্গে ইউজেনিক রিফরমেশন, ইউজেনিক রিফরমেশনের সঙ্গে সঙ্গে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এডুকেশন রিফরমেশন, এর বিহিত জ্ঞান না হলে পরে আমাদের পক্ষে বিনির্মাণ সম্ভবপর নয়। উই আর সো প্রাউড, আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত এই কারণে বলপাই, শম্ভু সামন্ত, সুব্রত অধিকারী, আরও আমি সবার, অনিল, এরা সব আছে যারা, সবার নাম আমি মনে পড়ছে না আমার এই মুহূর্তে, এখানে যারা থাকেন, যারা এই কেন্দ্রটিকে তৈরি করেছেন, এদের বিদ্যে, বুদ্ধি, এদের যোগ্যতা, এদের ক্ষমতা, পরিচিতি খুব সামান্য, এইটুকু সামান্য। লক্ষণকান্ত সিং এখানে বসে আছেন, প্রচণ্ড পরিশ্রম করে দিনে রাতে, ঝড়ে জলে বৃষ্টিতে বাড়ির ভাত খেয়ে বনের মোষ তাড়াবার জন্য লক্ষণকান্ত সিং এখানে এসছেন। আমি সংগ্রাম চকে গেছি, সেখানে দেখেছি দুর্গম পথ। আমি কালকে গিয়েছিলাম রাধাবল্লভ চক, দুর্গম পথ। উনি বলছেন জল কাদা বন্যার মধ্যে আমি এখানে গিয়ে দীক্ষা দিয়ে এসছি। এরা যে চাষটা করেছে, এদের ভেতর থেকে এই মানুষগুলো, এরা অনুকূল ঠাকুরকে দেখেনি, অনুকূল ঠাকুর কি জানে না, এরা ঠাকুরের সব বই পড়েনি, ঠাকুরের সব বই সম্পর্কে জানে না। থ্রু লক্ষণ সিং এরা ইন্সপায়ার্ড হয়েছে, থ্রু লক্ষণকান্ত এরা অনুপ্রাণিত হয়েছে, নাম করতে শিখিয়েছে, ধ্যান করতে শিখিয়েছে, ইষ্টবিধি করতে শিখিয়েছে, সস্তানি দিয়েছে। থ্রু লক্ষণকান্ত সিং একটা ব্যক্তি একটা বলপাইকে নির্মাণ করেছে। বলপাই এমনি নির্মাণ হয়নি, একটা ব্যক্তি একটা বলপাইকে নির্মাণ করেছে। আজকে বলপাই, সজল কিছুক্ষণ আগে বলছিল ত্রাণ বিতরণ করেছে অনেক পরে। বলপাই আগে নিজে নিজে নির্মিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে, উৎসাহিত হয়েছে, তারপর ফিল করেছে পরিবেশ আমার স্বার্থ, পরিবেশ আমার আত্মীয়, প্রতিবেশী আমার জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত অস্তিত্ব। তখন গুরু তাগিদে, গুরু তৃপ্তি, গুরু খুশির জন্য ওরা অনুপ্রাণিত হয়ে তার ফার্দারেন্সের দিকে গেছে। আজকের এই শীর্ষক বিষয়কে নিয়ে আমার বেশিক্ষণ সময় নেই, আমাকে সুব্রত সময় বেঁধে দিয়েছে, খুব অল্প সময়। আরও বেঁধে না দিলেও আমাকে নিজেই বেঁধে নিতে হতো, পায়ে বেরিয়ে পড়ে আমাকে ফিরতে হবে অনেক দূর, এবং রওনা হতে হবে, রাত্রি জাগরণ করে রওনা হতে হবে। উপসংহার পর্বে ফিরছি। পরিবেশের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, যে মায়েরা বসে আছেন আপনাদের ঘাড়ের উপরে অনেক বেশি, অববেলায়িত রূপ আপনারা, কি দায়িত্ব ঠাকুর বলছেন, পরিষ্কার ভাষায় বলছেন, দেখলি তোর বাড়িতে একটা টুল, একটা চৌকি, একটা পিঁড়ির একটা পেরেক উঠে গেছে। ওই পেরেকটাকে, বাচ্চাটাকে বললি এমন করে ঠুকে দিবি যাতে কারো না লাগে, কিছু না ছেড়ে তুই এটাকে ঠুকে দিবি এবং ব্যবহারযোগ্য করে দিবি, যাতে এটা নষ্ট না হয়, ব্যবহারযোগ্য হয়, কারো ক্ষতি না হয়। এর ভেতর থেকে বাচ্চাটার অবজারভেশন এবং ফার্দারেন্স ফ্যাকাল্টি স্প্রাউট করবে। তারপরেই সামনে একটু জমিতে ওকে বলবি এই জিনিসগুলো লাগালাম, একে পর্যবেক্ষণ করবি, গাছের সাথে কথা বলবি,
গাছের ভাষা বুঝবি, গাছের সাথে মেলামেশা করবি, বাড়িতে গরু ছাগল এদেরকে পরিচর্যা করবি নিজে হাতে, এদের ভাষা বুঝবি, এদের সাথে ইন্টারাক্ট করবি, এদের ভাষা বুঝতে বুঝতে যে জানোয়ারের ভাষা বুঝতে পারে সে মানুষের ভাষা নর্মালি বুঝতে পারে। রামকৃষ্ণ মঠ মিশনের এক্সপায়ার করে গেছেন স্বামী আত্মস্থানন্দজি, শিশুমঙ্গলে ভর্তি, ওর স্টেন বসেছিল, আমি ওকে দর্শন করতে গিয়েছিলাম শিশুমঙ্গলে। ডক্টর মাইতি ওর ট্রিটমেন্ট করছেন, প্রত্যেক দিন ডক্টর মাইতি জিজ্ঞেস করেন মহারাজ কেমন আছেন, মহারাজ কেমন আছেন, এরকম। যেদিনকে উনি চলে যাবেন সেই দিনও সকালে জিজ্ঞেস করছেন মহারাজ কেমন আছেন। সেই দিন স্বামীজি ওই ডক্টরকে বলছেন ডাক্তার তোমাকে দিয়ে আমার চিকিৎসা হবে না। বলছে কেন? বলে তুমি আমার জন্য একটা ভেটেরিনারি ডাক্তার নিয়ে এসো, তোমাকে দিয়ে আমার চিকিৎসা হবে না, একটা পশু চিকিৎসক নিয়ে এসো আমার জন্য। তুমি একই কথা বারবার জিজ্ঞেস করো মহারাজ কেমন আছেন, মহারাজ কেমন আছেন। তুমি দেখেছো কোনো পশু চিকিৎসক কোনো গরুকে চিকিৎসা করতে গিয়ে রোজ এক কথা বলে গরু কেমন আছো, গরু কেমন আছো, গরু কেমন আছো, রোজ জিজ্ঞেস করে এক কথা বারবার জিজ্ঞেস করছো তুমি আমাকে, এক কথা জিজ্ঞেস করো। আর আমি তো ভালো আছি, শরীর কেমন সে তুমি দেখবে, তুমি যদি শরীর বুঝতে না পারো বারবার জিজ্ঞেস করো কেন? সুতরাং এই জিজ্ঞেস করাটা একটা ধরনের অসম্পূর্ণতা। গাছ এবং জানোয়ারের ভাষা যে বাচ্চা বাড়িতে বড় হতে হতে বুঝতে পারে, চলাবলাই বলে দেয় কেমন মানুষ কিবা চায়। ফার্স্ট করণীয় হচ্ছে তার গুণাবলীকে আয়ত্ত করা। ঠাকুর বলছেন নাম করো আর ধ্যান করো, ইষ্টের যত গুণাবলী। কল্যাণ গুণ সম্পর্কে বিজ্ঞান কি বলে? প্রপার্টি, কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। What is the property, what is the quality and what is the characteristics of শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র? এইটি আমাকে অধিগত করতে হবে, এইটি আমাকে পরিবারের মধ্যে বিতরণ করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং এটাকে এক্সেলারেটেড করে এর রেডিয়েশন আমার পরিবেশের মধ্যে নর্মালি স্পাউট করে যাবে। যেমন হাতের তালুর উপরে বরফ এবং আগুন আমি অনুভব করতে পারি। শ্রী ঠাকুর পরিষ্কার ভাষায় বলছেন দীক্ষা আছে দক্ষতা নেই, জীবন আছে তার জেল্লা নেই। এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। স্বামী বিবেকানন্দ রামচন্দ্র দত্তকে ইংল্যান্ড থেকে চিঠি লিখছেন, রামদাদা গো বলি সূর্য আকাশে ওঠে, বেলা গড়িয়ে গেলে সূর্য আমাদের হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে না ওঠো, সূর্যের তাপ আমার ত্বককে তার উত্তাপ দিয়ে স্পর্শ করে, আমরা জেগে উঠি। তাকে দর্শন করেছো তুমি, তাকে দর্শন করেছি আমি। সুতরাং আমাদের এই তাপ যখন পরিবেশের ত্বককে আমাদের উত্তাপ দিয়ে স্পর্শ করবে, তখন পরিবেশ বুঝতে পারবে হোয়াট ইজ সৎসঙ্গ অ্যান্ড হোয়াট ইজ সৎসঙ্গী অ্যান্ড হোয়াট ইজ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র।